আগামী 23শে ফেব্রুয়ারি প্রথম দফার ভোট, আর তার আগেই হঠাৎ ইডি তলব তৃণমূল ঘনিষ্ঠদের। ইতিমধ্যেই তলব হয়েছে কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পাওয়া পার্থ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, সুজিত বসুর বাড়ি। এরপর কয়লা বাজার মামলায় ইডি তলব পড়ে আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্ডেলের বাড়িতে, আর তারপরেই ইডির তলব আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের স্ত্রী বারবি ও ভাই পুলকিতকে। কিন্তু হঠাৎ কেন এই ইডি তৎপরতা? নমস্কার, আমি ট্রু নিউজ বাংলা থেকে স্বস্তিকা বলতে। এই পরের সপ্তাহতেই হচ্ছে হলো নির্বাচন শুরু। তো সেখানে এই সপ্তাহতেই কেন এত বেশি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে? তৃণমূল নেতার বাড়িতে তো দীর্ঘদিন ধরেই তল্লাশি চালানো হচ্ছে, যখন নির্বাচন ছিল না। যেমন উদাহরণ দিতে পারি যে গতবার নির্বাচন হওয়ার পরও অনেক নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন, তার বান্ধবীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, 50 কোটি টাকার বেশি পাওয়া গেছিল। তখন তো কোনো নির্বাচন ছিল না, কিন্তু নির্বাচনের সময় তল্লাশি চলতে পারে, নির্বাচনের আগেও পরেও তো তল্লাশি চলতে পারে। এর সাথে নির্বাচনকে জড়িয়ে ফেলা আমার মনে হয় ঠিক নয়, কারণ নির্বাচনের ওপর এর প্রভাব কিন্তু সেভাবে পড়বে না। বাড়িতে তল্লাশি চললেই কিন্তু তৃণমূল নেতারা একেবারে ভোটে হেরে যাবেন বা জিতবেন, এটা তো কোনো ব্যাপার নয়। এটা হতেই পারে, এটা নর্মাল প্রক্রিয়া, এবং কোনো আইনে নেই যে নির্বাচনের সময় ইডি তল্লাশি চালাতে পারবে না। আর আগামী 7 দিনের মধ্যে কি আমরা আর কোনো গ্রেফতার বা তলবের কোনো ঘটনা আশা করতে পারি? আশা করার কিছু নেই, ইডি যদি প্রয়োজন মনে করে গ্রেপ্তার করতেই পারে। এরকম যদি প্রয়োজন মানে এভিডেন্স বেস প্রয়োজন, তাহলে করবে। এর সাথে নির্বাচনের কোনো যোগ নেই, আমি এটাই বলার চেষ্টা করছি। অতীতেও ইডি যখন গ্রেপ্তার করেছে, পার্থ চট্টোপাধ্যায়ের উদাহরণটা দিলাম, তখন কিন্তু কোনো নির্বাচন ছিল না, আর এখন নির্বাচন আছে, এবং আইনত কোনো এরকম বাধা নেই। নির্বাচন থাকলে ইডি কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। ইডি তার কাজ করবে, ইডির কাজ করবে, ইলেকশন কমিশনের কাজ করবে, এটাই আশা করা যায়। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, সুজিত বসুর বাড়িতে তলব করা হয়েছে অলরেডি। সেখানে আর কার কার বাড়িতে বা কাদের কাছে এখন অব্দি তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে? এটা ইডি বলতে পারবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। যাদের বিরুদ্ধে প্রমাণ আছে সম্ভাব্য? তাদের বাড়িতেই যে বলা সত্যিই সম্ভব নয়। এটা কাদের বিরুদ্ধে প্রমাণ আছে আমরা জানবো কি করে? তাহলে আমি তো ইডির ইনফরমেশনের প্রাইভি হয়ে যাই, এটা বাঞ্ছনীয় নয়। মানে আমি কি করে জানবো আমি ইডির অংশ না হয়ে কার বিরুদ্ধে এ ধরনের প্রমাণ আছে? সুতরাং এটা বলা কারো পক্ষেই সম্ভব নয়। যিনি ইডির সাথে যুক্ত আছে তার পক্ষেই এটা বলা সম্ভব। সুজিত বসুর পুরনিয়োগ মামলা বেশ পুরনো, সেখানেও নির্বাচনের ঠিক আগেই তলব। কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, আমি আবার বলছি, নির্বাচনের সময় তলব কাউকে করা যাবে না, এরকম কোনো আইন নেই। ইডি যদি মনে করে তাদের হাতে এতদিনে উপযুক্ত এভিডেন্স এসছে, তারা তো এখন তলব করতেই পারে। তো এতে তো আমের বা দেশটা তো আইনে চলবে, এবং এটা কেউ চ্যালেঞ্জও করতে পারে ইডির সিদ্ধান্ত, কেউ চাইলে। সুতরাং এর সাথে এবং এই সুজিত বসুকে তলব করা হয়েছে বলে তিনি নির্বাচনে হেরে যাবেন, এটাও তো নয় না। মানুষ কি ইডি তলব করলে তাকে নির্বাচনে তার বিরুদ্ধে ভোট দিয়ে দেবে? এটাও তো নয়। সুতরাং এটার সাথে নির্বাচনকে জড়িয়ে ফেলাটা বোধহয় ঠিক নয়। নির্বাচনের ফলাফল এসআইআর এর একটা গভীর প্রভাব পড়তে চলেছে, অন্যান্য ইস্যু প্রভাব পড়বে, কিন্তু ইডি তলবের কোনো প্রভাব পড়বে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ভোটের মুখেই পরপর তলব কি আইনগত, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কৌশল? তলবের সময়কাল, সম্ভাব্য গ্রেফতার, আর 6 বছর পুরনো এক মামলার হঠাৎ পুনরুজ্জীবন, জটিলতা বাড়ছে। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনার রাজনৈতিক ও আইনগত দিক বিশ্লেষণ করলেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্র ব্যানার্জি। বিহারী কেন্দ্রের স্বপন দাশগুপ্তকে জেতাতে সাহায্য করার উদ্দেশ্যে কি ইডি এখন দেবব্রতকে তলব করছে? দেখুন, ইডি তার কাজ করছে, যদি তলব করে থাকে নিশ্চয়ই কোনো এভিডেন্সের বেসিসে তলব করছে। আর ইডি তলব করলেই কি স্বপন দাশগুপ্ত জিতে যাবেন? মানে ভোটাররা কি ইডি তলব করলেই তার বিরুদ্ধে ভোট দিয়ে দেবে, এটা কি আপনার মনে হয়? সুতরাং এটা হচ্ছে একটা অজুহাত, আমি বলবো। আমি তলব করা বুঝতে মানে পারছি নিশ্চয়ই একটা প্রার্থীকে কালিমা লিপ্ত করা, যে হ্যাঁ তার ব্যাপারে কোনো এভিডেন্স আছে, মানে সেটার জন্যই বলছি। তাহলে সেটাই যদি হয়, তৃণমূলের তো 2016 সালে অনেক প্রার্থী কালিমালিপ্ত হয়ে গেছিলেন 2016 সালে নারোরা কাণ্ড সামনে আসার জন্য। তাহলে তারা নির্বাচনে জিতলেন কি করে? কারণ কালিমালিপ্ত করার চেষ্টা হলেও, যদি হয়, আমি জানি না করছে আপনি কিনা, কোন তাহলে প্রার্থীদের সেটা কথা বলছেন? ববি হাকিমের নাম ছিল, সুব্রত মুখার্জির নাম ছিল, আরো অনেকে ছিলেন যাদের নারোদা কাণ্ডের স্টিং অপারেশনে দেখা গেছিল। তো তা বলে কি তারা নির্বাচনে তৃণমূল হেরে গেছিল? বরঞ্চ ভালো ফল তুলছে তৃণমূল। সুতরাং
এই কালিমালিপ্ত করাটা এত সহজ নয়। ব্যক্তিগতভাবে কেউ যদি মানুষ তাকে দুর্নীতিগ্রস্ত মনে করে এমনিতেই তার বিরুদ্ধে ভোট দেবে। ইডি রেড করেছে বলে মানুষ কার বিরুদ্ধে ভোট দেবেন। হ্যাঁ, আইন আইনের পথে চলবে, নির্বাচন নির্বাচনের পথে চলবে, নির্বাচন কমিশন তাদের মতো করে নির্বাচন করবেন, আর ইডি তাদের মতো করে মানে কাজ করবেন, এটাই স্বাভাবিক। রথীন ঘোষ, ইডির পক্ষ থেকে তাকে যে তলব করা হয়েছে তার কি কোনো আইনগত ভিত্তি আছে? তার বিরুদ্ধে তো পিএমএল এর কোনো মামলা নেই, এটা একটা জমি দখলের মামলা। না, যদি জমি দখলের মামলায় ইডি তাকে তলব না করতে পারে, রথীন ঘোষ সেটা যদি ওনাকে তলব করা হয়ে থাকে তাহলে উনি সেটা আইনত চ্যালেঞ্জ করতে পারেন। যদি আইনগত ভিত্তি না হয় তাহলে আমরা মিডিয়ায় বসে তো তার সমাধান করতে পারবো না, আইনত চ্যালেঞ্জ করি না। সবসময় আদালতের রাস্তা খোলা আছে, কোনো আইনগত ভিত্তি ছাড়া যদি ইডি কাউকে গ্রেপ্তার করে তিনি আদালতে যেতেই পারেন, কি আছে। মার্লিন গোষ্ঠীর কার্যালয়ে কেন তল্লাশি চালানো হলো? নিশ্চয়ই দুর্নীতির কোনো এভিডেন্স পাওয়া গেছে, সেই জন্যই তল্লাশি চালানো হয়েছে। আসলে এই তল্লাশি গুলো তো কোনো রাজনৈতিক দল চালাচ্ছে না, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার এটা বলা মুশকিল। এটা চালাচ্ছে ইডি, যারা একটা এনফোর্সমেন্টের কাজ করছে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। কারণ তাদের এটা হচ্ছে আইনত বিষয়। যদি ইডির এই তলব, এই রেড বেআইনি হয়, তারা আদালতে চ্যালেঞ্জ করতে পারে, আর যদি ইডির সেই সাংবিধানিক অধিকার থাকে তারা করতেই পারে এটা। তৃণমূল ফান্ড পায় এমন অন্যান্য স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কি তদন্ত চালানো হবে বলে আমরা আশা করতে পারি? দেখুন, কেউ যদি আইন মেনে ফান্ড দেয় তাদের বিরুদ্ধে তো তদন্ত চালানোর কোনো প্রশ্ন নেই। কিন্তু কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা তৃণমূলকে ফান্ড দিন কি বিজেপিকে ফান্ড দিন, যদি বেআইনি কার্যকলাপে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারো যদি কোনো দুর্নীতি না থাকে, সংগঠনগুলো ধরুন মার্লিন গোষ্ঠী, তাদের কোনো দুর্নীতি না থাকলে তো ভয়ের কিছু নেই, তাহলে ভয় পাচ্ছেন কেন তারা? কেন যদি পেয়ে থাকেন, আমি জানি না ভয় পাচ্ছেন কিনা, তারা তাদের ডকুমেন্টস দেখিয়ে দেবেন, সবকিছু মিটে যাবে। আর বাণিজ্যিক সংস্থাগুলো তো সব রাজনৈতিক দলকেই, বড় রাজনৈতিক দলকেই টাকা দেয়, সুতরাং এটা কখনো মনে করা উচিত নয় যে তৃণমূলকেই টাকা দেয়, অন্য কাউকে দেয় না। এটা তো হয় না সাধারণত, আমরা তো ভালো করেই জানি। সেটা যদি আইনি পথে তারা টাকা দেয়, কোনো অসুবিধা নেই। তারা যে বেআইনি কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকে, যেমন একটা প্রশ্ন উঠেছে কয়লা পাচারের টাকা কি গোয়ার নির্বাচনে ব্যবহার হয়েছে, সেটাকে ব্ল্যাক টু হোয়াইট করার জন্য, এই ধরনের যদি কোনো কার্যকলাপ হয়ে থাকে আদৌ, ইডি পদক্ষেপ নেবেই। নির্বাচনের ঠিক আগে বিরোধী পক্ষের বিরুদ্ধে অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠার মাধ্যমে ইডি কি আসলে বিরোধীদের প্রতি ভোটারদের সহানুভূতি জাগিয়ে আর তাদের নির্বাচনে জিতিয়ে দিতে সাহায্য করছে? মানে আমার কাছে ইডি যদি এতই পাওয়ারফুল হতো ভোটের ক্ষেত্রে, মানে ভোটের রেজাল্টের ক্ষেত্রে, তাহলে আমি তো অতীতেও বলছি ইডি রেড হুম। তো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে তারপরে 2024-এর নির্বাচনে কি তার প্রভাব পড়েছিল? তৃণমূলের আসন মানুষ বেড়ে গেছিল। কারণ ইডি রেডের ফলে নির্বাচনে প্রভাব পড়বে, এটা বোধহয় ঠিক নয়। এটা যারা বলছে তারা একটা অজুহাত তৈরি করছে, তারা এমনি হয়তো নির্বাচনে হারতে চলেছেন, তার অজুহাত তৈরি করছে, আমার এটাই মনে হয়। আচ্ছা, আমি একটু জানতে চাইবো, যাদের এখনো অব্দি ইডি তলব করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো, সুজিত বসুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো কি কি? আমার জানা নেই, তো ইডি তদন্ত করছে, আমি কি করে জানবো? নিশ্চয়ই কোনো দুর্নীতি করেছেন, প্রপার্টি রিলেটেড দুর্নীতি, কি দুর্নীতি ইনি জানে, এটা ইডিকে আপনার প্রশ্ন করা উচিত, আমি কি করে জানবো বলুন? আমি শুধু রতিন জানি ঘোষ। দুর্নীতির তদন্ত হচ্ছে। আমি শুধু জানি দুর্নীতির তদন্ত হচ্ছে, কোনো দুর্নীতির তদন্তের প্রমাণ ছাড়া ইডি কাজ করে না। নিশ্চয়ই কোনো প্রমাণ আছে, সময় থাকলে আমরা সামনে আসবে এটা। তো বরঞ্চ আপনি প্রার্থীদের জিজ্ঞেস করুন না, সুজিত বোসকে জিজ্ঞেস করুন না আপনারা, যে তাদের বিরুদ্ধে কি তদন্ত করছে, তারা জানবে না ইডি জানবে এটা। ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ নীলাদ্রি বাবু।